আমেরিকা সহ ইসরায়েল ও ইউক্রেনের দম্ভ চুরমার, দুর্বার কৌশলে রাশিয়াই সেরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। আমেরিকা সরাসরি যুদ্ধে আর জড়াবে না, বা নাকে ক্ষত দিয়ে বলা যায় যুদ্ধ খেলা থেকে পরিত্রাণ নিয়েছিল সেই আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের সাথে হেরে লেজ গুটিয়ে নিজ দেশে ফিরে আসার মাধ্যমেই। সে ঘটনা পুরো বিশ্বই জানে, তাই নতুন করে আর লজ্জায় পড়তে চাইছিল না আমেরিকা ও বাইডেন প্রশাসন। গাজা যুদ্ধে ইসরায়েলকে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সকল পর্যায় থেকেই বেলাজের মতো যেভাবে সাহায্য করে যাচ্ছে আমেরিকা, তাতে বোঝা যায় হেরে যাবার লজ্জাটা নিজের কাঁধে সরাসরি না নিলেও এবার বুঝি ঘুরে ফিরে ওই নিজের কাঁধে এসে চাপছে। বিশেষ করে ইরান ও রাশিয়াকে এত নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও তারা দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে, কি সমর, কি অর্থনীতি, কি পররাষ্ট্রনীতি, সব দিক থেকে। উদাহরণস্বরূপ ইউক্রেন যুদ্ধ শুরুর পরই পশ্চিমী দেশগুলি অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় রাশিয়ার উপরে। তারপর কেটে গেছে প্রায় 2.5 বছর। যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল মস্কোকে। কিন্তু এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাংক জানিয়ে দিয়েছে রাশিয়া এখন বিশ্বের উচ্চ আয় সম্পন্ন দেশ। এতদিন রাশিয়াকে উচ্চ মধ্য আয় সম্পন্ন দেশের শ্রেণীভুক্ত করা হতো। প্রসঙ্গত, যে দেশের নাগরিকদের বার্ষিক ন্যূনতম 15 লাখ টাকা আয় তাদের উচ্চ আয় সম্পন্ন দেশের তালিকায় রাখা হয়। অর্থাৎ বর্তমানে রাশিয়ার ছবিটা এমনই। আর এখানেই প্রশ্ন উঠছে, কি করে এমন কীর্তি গড়তে পারল রাশিয়া? একদিকে বাণিজ্যিক পরিসর খর্ব হওয়া, অন্যদিকে যুদ্ধের ব্যয়ভারের চাপ সামলেও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া এড়াতে পারল পুতিনের দেশ। এক্ষেত্রে পুতিন প্রশাসনকেই কৃতিত্ব দিতে চান বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে যুদ্ধই একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। আসলে যুদ্ধ শুরু হওয়ার পর সেনাবাহিনীতে নিয়োগ বাড়াতে হয়েছে মস্কোকে, আর সেই কারণে দেশের গরিব ও কর্মহীনদের সেনায় নিযুক্ত করার পদক্ষেপ করেছে প্রশাসন। এর ফলে বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের রোজগার। রুশ ব্যাংকগুলি জানিয়েছে সেনার পক্ষ থেকে বিপুল অর্থ জমা পড়েছে সেখানে। পাশাপাশি গত বছর রাশিয়ার বাণিজ্যও 7% বেড়েছে। রুশ অর্থনীতিবিদরা দাবি করছেন চীন ছাড়া আর কোনো দেশের পক্ষে এমন নিষেধাজ্ঞার মধ্যেও এই উন্নতি সম্ভব হতো না। আলেকজান্ডার ডানকিন নামের এক অর্থনীতিবিদ মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা শক্তির উৎসের ক্ষেত্রে আত্মনির্ভর, খাদ্য ও কাঁচামালের ক্ষেত্রেও তাই। তাছাড়া আমাদের দক্ষ শ্রমিক রয়েছে, বিজ্ঞানেও বিশ্বমানের। সব মিলিয়ে এই আত্মবিশ্বাস ও পুতিনের সঠিক কৌশলেই বাজিমাত রাশিয়ার, মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বেলুন কৌশলটি দেখার মতো এক প্রযুক্তি। রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলাকে ব্যর্থ করতে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে ব্যারেজ বেলুনের একটি নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করেছে। রাশিয়ার মহাকাশ সংস্থা বলেছে যে তারা ইতিমধ্যে একটি বিশাল নেট ধরে রাখতে সক্ষম বেলুনগুলোর পরীক্ষা শুরু করেছে, যার মাধ্যমে আশা করা হচ্ছে রাশিয়ার অভ্যন্তরে শক্তির অবকাঠামো এবং অন্যান্য মূল লক্ষ্যগুলোকে খারাপভাবে ক্ষতিগ্রস্ত করেছে এমন দূরপাল্লার হামলার বিরুদ্ধে সুরক্ষা দেয়া যাবে। বেলুনগুলি হ্যাঙ্গার থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে। একটি সারিতে দ্রুত উঠতে পারে এবং তারপর একটি প্রতিরক্ষামূলক কর্ডন তৈরি করতে 250 মিটার লম্বা জাল বিছিয়ে দেয়। ফার্স্ট এয়ারশিপের জেনারেল ডিরেক্টর পলিনা আলবেক এ সপ্তাহে সেন্ট পিটার্সবার্গে একটি সম্মেলনে বলেছিলেন যে বেলুনগুলি ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে এবং তার সংস্থা অর্ডার পেয়েছে। তিনি বলেছিলেন, আমাদের প্রধান কাজ হল কার্গো এয়ারশিপ তৈরি করা, কিন্তু আজ আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বাধা সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছি। একটি প্রোটোটাইপের ফটোগ্রাফে একটি সাদা বেলুন দেখানো হয়েছে, যার পিছনে বড় নীল পাখনা রয়েছে, যা একটি বার্চ বন এবং একটি হ্রদের উপরে ভাসছে। ফার্স্ট এয়ারশিপ বলেছে যে প্রতিটি বেলুন মাটি থেকে 300 মিটার উপরে ভাসতে পারে এবং সর্বোচ্চ 30 কেজি লোড থাকতে পারে, যা মাটি ঠিক উপরে ঝুলে থাকা হালকা জাল বহন করার জন্য যথেষ্ট।
বেলুনগুলি রাডার, ইলেকট্রনিক জ্যামার এবং ভিডিও ক্যামেরা দিয়ে সজ্জিত হতে পারে, যা 7 মাইল পর্যন্ত 360 ডিগ্রি ভিউ দেয়। আলবেক বলেছেন, এই ক্ষমতাগুলো যথেষ্ট উল্লম্ব ক্ষেত্র কভারেজের জন্য অনুমতি দেয়, নিচ দিয়ে উড়ন্ত ড্রোনগুলোর বিরুদ্ধে একটি কার্যকর বাধা তৈরি করে, যেগুলো সংবেদনশীল অবস্থানগুলিকে হুমকি দেয়। ড্রোনগুলি জাল দেখতে পায় না, এটি তাদের জন্য খুবই পাতলা। একটি জাল ফেলার পাশাপাশি আলবেক বলেছিলেন যে প্রতিটি বেলুনে একটি ভ্যাকুয়াম বন্দুক লাগানো থাকবে, যা ড্রোনগুলোকে অকেজো করে দিতে পারে। সূত্র দ্য টেলিগ্রাফ। মে মাসের মাঝামাঝি রাশিয়া উত্তর পূর্ব দিক থেকে ইউক্রেনে আক্রমণ করে। খারকিভ অঞ্চলে আকস্মিক আক্রমণ চালিয়ে তারা কিছু অঞ্চল নিজেদের দখলে নেয়। এই অঞ্চলগুলো তারা শুরুর দিকে আক্রমণ চালানোর সময়ও একবার দখল করেছিল, কিন্তু পরে তারা ওই অঞ্চল ছেড়ে যায়। ওই আক্রমণের সময় রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে 5 কিলোমিটার অর্থাৎ 3 মাইল দূরে ভুভচানস্ক শহরের চারপাশে প্রচণ্ড লড়াই শুরু হয়। এরপরে যা ঘটতে পারে তার পূর্বাভাস ইউক্রেনের জন্য ভয়ঙ্কর। রাশিয়া হয়তো আরও সামনের দিকে এগোতে পারে এবং সম্ভবত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভও দখল করতে পারে, যেখানে যুদ্ধের আগে 14 লাখ মানুষের বসবাস ছিল। ইউক্রেনের কাছে পর্যাপ্ত গোলাবারুদ নেই। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় 1 মাস দেরি হওয়ায় পশ্চিমা সামরিক সহায়তা আসতে বেশ সময় নেয়। সবকিছু দেখে মনে হচ্ছে রাশিয়া তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং তারা যুদ্ধের পরবর্তী পর্যায়ে একটি সফল গ্রীষ্মকালীন আক্রমণ চালাতে পারে। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক বিশ্লেষক জ্যাক ওয়াচলিং বলেছেন যে আক্রমণের লক্ষ্য শুধুমাত্র উত্তর পূর্ব দিক নয়, বরং ইউক্রেনের পূর্বে অবস্থিত ডোনবাস অঞ্চলে রাশিয়ান দখল আরও বিস্তৃত করা, যার কিছু অংশ রাশিয়ার অধীনে ছিল। 2014 সাল থেকে সামরিক নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ওই অঞ্চলটি রাশিয়ার দখলে যায়। সর্বশেষ রুশ অভিযান সফল হয়েছে। প্রায় 2 মাস হল রাশিয়ান বাহিনী ফ্রন্টলাইনের কিছু অংশে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা ভোভচানস্ক এবং চসিভ ইয়ার নামে কৌশলগত গুরুত্বপূর্ণ 2টি শহর পুরোপুরি দখল করতে ব্যর্থ হয়েছে। 2টি শহরই গত 6 সপ্তাহে কয়েক দফা মারাত্মক লড়াইয়ের মুখোমুখি হয়েছে। এই 2টি শহর দখল করতে পারলে রাশিয়া সুবিধাজনক অবস্থানে চলে আসবে। এতে ইউক্রেনের সামরিক সরবরাহ আসার পথ বন্ধ হয়ে যাবে এবং রাশিয়াও পরবর্তীতে আরও বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিতে পারবে। এখন পর্যন্ত এই অগ্রগতি না হওয়ার পেছনে প্রধান 2টি কারণ হল: 1, প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে রাশিয়ার বড় ধরনের আক্রমণ চালানো জরুরি হলেও এজন্য তারা সঠিক সময়ে সঠিক জায়গায় পর্যাপ্ত রিজার্ভ বা সেনাবাহিনীকে আনতে পারছে না। এটি আপাত দৃষ্টিতে রাশিয়ার এক ধরনের অক্ষমতা। অন্যদিকে পশ্চিমের দেশগুলো থেকে ইউক্রেনে নতুন সামরিক সরবরাহ আসতে শুরু করেছে, যা তাদের প্রতিরক্ষায় সাহায্য করবে। ইউক্রেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো মাইকোলা বিয়েলেস্কভ বলেছেন যে মার্কিন কংগ্রেস এপ্রিলে ইউক্রেনের জন্য $6,100 সামরিক সহায়তা প্যাকেজ পাশ করার পরই রাশিয়া আক্রমণাত্মক হয়ে ওঠে। সুযোগের জানালা বন্ধ হতে শুরু করেছে। এই নতুন সামরিক সহায়তা প্যাকেজের ফলে ভূমিতে রাশিয়ার শক্তি হ্রাস পাবে। এ কারণেই অনেক স্থান থেকে ইউক্রেনকে সরে যেতে হলেও সেই ব্যবধান এখন কমে আসছে। তবে মে মাসের শেষের দিকে খারকিভ অঞ্চলে রাশিয়ার আক্রমণের গতি কমে যায়। একজন রাশিয়ান সামরিক ব্লগার আলেকজান্ডার কোর্টস লিখেছেন যে ইউক্রেনে ভোভাচানস্কের দিকে তাদের সামরিক বাহিনী পাঠিয়েছে এবং আমরা রাশিয়ান বাহিনী শীঘ্রই বড় পরিসরে এগিয়ে যাব এমনটা আমাদের আশা করা উচিত নয়। আমাদের অবস্থান আগে শক্তিশালী করতে হবে এবং পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু রাশিয়ার আক্রমণের গতি ধীর হয়ে গেলেও এবং ইউক্রেনীয় বাহিনী পুনরায় সংগঠিত হয়ে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও তার অর্থ এই নয় যে রাশিয়া হেরে যাচ্ছে। এই যুদ্ধে বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করছে মূলত 2টি বিষয়। এর মধ্যে একটি কারণ হল গ্লাইড বোমা, যা এই যুদ্ধে রাশিয়ার সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর মধ্যে একটি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে যে সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়ান বিমান চলাচল দিনে 100টিতে নেমে এসেছে। গ্লাইড বোমা হলো ফ্রি ফল বোমা বা উন্মুক্তভাবে নিচে পড়া বোমা। এসব বোমার অনেকগুলো সোভিয়েত আমলের এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এগুলোকে উইংলেট এবং জিপিএস নেভিগেশন দিয়ে আধুনিকীকরণ করা হয়েছে যেন বোমাগুলো তাদের লক্ষ্যে বিস্ফোরিত হতে পারে। রাশিয়ান বিমানগুলো ইউক্রেনের আকাশসীমায় উড়ে যাওয়ার সময় গ্লাইড বোমা নিক্ষেপ করছে। তুলনামূলকভাবে ছোট আকারের এবং সামান্য তাপ নির্গত করা এই গ্লাইড বোমাগুলোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব, যেখানে কিনা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রায়শই গুলি করে আকাশেই ধ্বংস করা যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সংবাদপত্রকে দেয়া তার সর্বশেষ এক সাক্ষাৎকারে এই বিষয়টি তুলে ধরেন। রাশিয়ান বিমান থেকে গ্লাইড বোমা ফেলতে বাধা দিতে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে রাশিয়ার সামরিক বিমানকে লক্ষ্য করে আঘাত হানতে বিদেশি সরঞ্জাম ব্যবহার করার জন্য পশ্চিমের অনুমতি চেয়েছে। বিশ্লেষক মাইকোলা বিয়েলেস্কভের মতে রাশিয়ান সামরিক বিমান ঘাঁটিতে আঘাত করাই গ্লাইড বোমা এড়িয়ে যাওয়ার একমাত্র উপায়। দ্বিতীয় কারণটি হল রাশিয়ার বিরুদ্ধে হামলা, ফ্রন্ট লাইনে ইউক্রেনের বিপর্যয় এবং সেই সাথে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্রমাগত রাশিয়ান হামলা যুক্তরাষ্ট্রকে রাশিয়ার বিরুদ্ধে দান করা অস্ত্রের ব্যবহার সম্পর্কে তার মনোভাব পরিবর্তন করতে বাধ্য করেছে। প্রথমে কিয়েভ খার্কিভ অঞ্চলের কাছে রাশিয়ার ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছিল। জুনের শেষের দিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকান অস্ত্র ব্যবহারের বিষয়ে ইউক্রেনের সাথে হওয়া চুক্তির কারণে বিষয়টি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। রুশ বাহিনী রাশিয়া থেকে সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়ছে এবং ইউক্রেনের আরও অঞ্চল দখলে নেওয়ার চেষ্টা করছে। এই অনুমোদন এত সহজে দেওয়া হয়নি, কারণ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর অনেকেই মস্কোর সাথে সরাসরি যুদ্ধে জড়ানো এড়িয়ে যেতে চায়। ক্রেমলিন জানিয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের সরবরাহকৃত অস্ত্র ইউক্রেনকে দিয়ে রাশিয়ার লক্ষ্যবস্তুতে ব্যবহার করার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে এই সংঘাতে ওয়াশিংটনের গভীর সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে। রাশিয়ার আক্রমণ এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আনতে পারেনি, এমন অবস্থায় পরিস্থিতি ভারসাম্যহীন হয়ে আছে। একজন সিনিয়র ইউক্রেনীয় জেনারেল বলেছেন, কিছু কিছু জায়গায় রাশিয়ার অবস্থান ভালো আবার খারাপ, সেই সাথে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে বিবিসি রাশিয়ার চলমান অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সপ্তাহগুলোয় এই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে দেখা যাচ্ছে, যা সাম্প্রতিক হামলার ঘটনারই প্রতিফলন। 2022 সালের ফেব্রুয়ারিতে পুরোদমে আক্রমণ শুরু হওয়ার পর থেকে অনেক কিছুই পরিকল্পনা মাফিক এগোয়নি। তবে ইউক্রেনের প্রতি পশ্চিমের সমর্থনকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে মস্কোর সংকল্প আগের মতোই শক্তিশালী রয়েছে। ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসে একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ গৃহীত হওয়ার পরে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ লিখেছেন, আমরা অবশ্যই জিতব, 61 বিলিয়ন রক্তাক্ত মার্কিন ডলার বিনিয়োগ সত্ত্বেও জিতব। শক্তি এবং সত্য আমাদের পক্ষে। ইউক্রেনের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্র টেলিগ্রাফের সম্পাদক এবং তার ইউক্রেন দ্য লেটেস্ট পডকাস্টের উপস্থাপক ফ্রান্সিস ডিয়ার্নলি বলেছেন, পশ্চিম সক্রিয় হওয়ার পরিবর্তে প্রতিক্রিয়াশীল হয়েছে এবং ওয়াশিংটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ইউক্রেনকে অস্ত্র দিয়েছে এবং এগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিয়েছে, যা কিয়েভের টিকে থাকার জন্য যথেষ্ট হলেও এর মাধ্যমে তারা নিশ্চিতভাবে যুদ্ধ জয় করে ফেলবে সেটা বলা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এবারের ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধ প্রয়োজন বা পূর্বাভাসের চেয়েও অনেক বেশি সময় ধরে চলছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।